ডিকশনারি তো এখন ফোনে অ্যাভেলেবেল আছে, সেটা ইউজ করতে হবে। সো আমরা গত দুই ক্লাসে দেখার চেষ্টা করছিলাম যে সার্কিট কী জিনিস, সার্কিটে কী কী ধরনের প্যারামিটার্স আছে সেইগুলো সম্পর্কে বেসিক একটা ধারণা নেওয়া এবং পরিচিতি হওয়া, তাই তো? সো আমরা একটা ল্যাবও করেছি, ল্যাবের ভিতরে আমরা রেজিস্টার সম্পর্কে একটা বেসিক ধারণা দিয়েছি, কীভাবে রেজিস্ট্যান্সকে আমরা মেজার করতে পারি তার একটা ল্যাব করেছিলাম, তাই তো? সো আজকে আমরা বেসিক পরিচিতির ভিতরে আমি রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর সম্পর্কে বলছিলাম, কী জিনিস। এর ছাড়াও আরও একটা জিনিস থাকে সার্কিটের মেইন যেটা পার্ট, অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটা পার্ট থাকে, তাই তো? এখানে এই স্লাইডগুলো ওপেন হতে আমি জিনিসটা ভালো করে ধরতে হবে। সার্কিটকে আরও বিভিন্নভাবে ভাগ করা যায়, হ্যাঁ? যেমন আমার লিনিয়ার সার্কিট হতে পারে, নন লিনিয়ার সার্কিট হতে পারে। সো সার্কিটের যদি আমি ক্লাসিফিকেশনস করি, সার্কিটের ক্লাসিফিকেশন যদি করি যে সার্কিট কয় ধরনের হতে পারে, সার্কিটে যদি নর্মালি তুমি কারেন্টের ডিরেকশনের কথা চিন্তা করো তাহলে এসি বা ডিসি হতে পারে, তাই না? এসি সার্কিট, ডিসি সার্কিট হতে পারে। সো যদি আমি কারেন্টের ডিরেকশনের কথা চিন্তা করে বলতে পারি এসি সার্কিট অথবা ডিসি সার্কিট, এই দুই ধরনের সার্কিট হতে পারে। আবার এলিমেন্ট, বিভিন্ন ধরনের এলিমেন্টের উপর বেস করে এটা করা যায়, যেমন ইউনিল্যাটারাল সার্কিট, বাইল্যাটারাল সার্কিট। সো ইউনিল্যাটারাল সার্কিট, সো ইউনিল্যাটারাল সার্কিট এবং বাইল্যাটারাল সার্কিট, এই সার্কিটগুলো কি মনে করো যে তোমার যে সার্কিটে বিশেষ করে ডায়োড ব্যবহার করা হয়, সে ডায়োড কিন্তু কী ধরনের এলিমেন্ট, বাইল্যাটারাল বা ইউনিল্যাটারাল। মানে ইউনিল্যাটারাল মানে হচ্ছে কারেন্টটা একদিকে যেতে পারে, দুই দিকে যেতে পারে। যদি একদিকে যায় সেই ধরনের সার্কিটকে বলবো ইউনিল্যাটারাল সার্কিট, যদি দুই দিকে যায় সেটাকে বলবো আমি বাইল্যাটারাল সার্কিট। যদি সার্কিটে ডায়োড জাতীয় কোনো এলিমেন্ট থাকে, ডায়োড সিম্বল, এটা যেটা ডায়োড দেখবা সব জায়গায় সিম্বল এরকমই থাকে। সো যদি এরকম ডায়োডের সিম্বল দেওয়া থাকে ধরে নিবা সেই সার্কিটে কারেন্ট হচ্ছে ইউনিল্যাটারাল নর্মালি হয়, বাইল্যাটারাল হয় না। আর যদি রেজিস্টার থাকে, রেজিস্টার উভয় পাশ দিয়ে কারেন্টটা যেতে পারে, এদিক দিয়েও যেতে পারবে, এদিক দিয়েও যেতে পারবে। তো সেই দিক দিয়েও চিন্তা করা যায় ইউনিল্যাটারাল এবং বাইল্যাটারাল সার্কিট। এছাড়াও আরেকভাবে ক্লাসিফিকেশন করা যায় লিনিয়ারিটি, লিনিয়ার এবং নন লিনিয়ার সার্কিট। এই জিনিসটা কি, দেখো যদি এমন হয় যে কোনো সার্কিটের ইনপুট এবং আউটপুটের সঙ্গে এটা সম্পর্ক হচ্ছে, ইনপুট এবং আউটপুটের সাথে সম্পর্ক করে এটা লিনিয়ার নাকি নন লিনিয়ার সেটা বোঝানো যায়। তুমি যদি ইনপুটে সাপোজ করে একটা ভোল্টেজকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, মনে করো তুমি ভোল্টেজ ছিল ইনপুটে আর তুমি ভোল্টেজকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছো, সেই ক্ষেত্রে আউটপুটে যে আউটপুটটা তুমি পেতে সেই আউটপুটটা অবশ্যই 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। যদি তুমি ভোল্টেজই পেতে সামথিং কোনো একটা ভোল্টেজ এক্স পাইতা তাহলে এখন 2x পাইবা, যদি কারেন্ট 2i পাইতা তাহলে কারেন্ট হয়ে যাবে 2i। সো ইনপুটে যদি কোনো কিছু দিয়ে মাল্টিপ্লিকেশন করি আউটপুটে সেম জিনিস দিয়ে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। অথবা ইনপুটে যদি কোনো কিছু অ্যাড করে দিই, মনে করো ইনপুট ভোল্টেজ ভি ছিল তার সঙ্গে আমি 2 অ্যাড করে দিলাম, তাহলে আউটপুট কারেন্ট যদি চিন্তা করি আউটপুট কারেন্টে 2 অ্যাড হয়ে যাবে। সো যে সমস্ত সার্কিট আমার ইনপুটে যদি কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করি বা কোনো কিছু যোগ করি আউটপুটে ডিরেক্টলি সেটা চলে যায় মাল্টিপ্লিকেশন অথবা অ্যাডিটিভ হিসাবে, তাহলে সেই ধরনের সার্কিটকে আমি বলি লিনিয়ার সার্কিট। এবং সেই ধরনের সার্কিট এক ধরনের বিহেভিয়ার শো করে, সেই বিহেভিয়ারকে বলা হয় লিনিয়ারিটি প্রপার্টি। যদি সেই লিনিয়ারিটি প্রপার্টি শো করে তাহলে তার গ্রাফটা আমি স্ট্রেট লাইনের মতো, মানে চেঞ্জটা সবসময় সমান থাকবে। যদি ইনপুটে কিছু চেঞ্জ করি তার রেশিও আকারে আউটপুট সেম ভাবে চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি চিন্তা করো এই ভি বাই আই, এই যে রেশিওটা এটাকে আর বলা হয়, বা আমি কনস্ট্যান্ট ঢাল বলতে পারি, তাই তো? স্লোপ, সো স্লোপটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট থাকবে। যদি লিনিয়ার সার্কিট হয় তাহলে স্লোপটা সবসময় কনস্ট্যান্ট হবে। আমি যদি রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ এবং কারেন্টকে এরকম করে ডিফাইন করি তাহলে দেখা যাবে যে এটা এইভাবে এইরকম গ্রাফ শো করবে। তাহলে এই রেজিস্টারকে আমি লিনিয়ার এলিমেন্ট বলতে পারি সেটা, এবং রেজিস্টার যে ধরনের সার্কিটে থাকবে সেই ধরনের সার্কিটকে আমি লিনিয়ার সার্কিট বলতে পারবো। ঠিক আছে, মানে তুমি ভোল্টেজ বাড়াইলে সমপরিমাণ আকারে কারেন্ট বেড়ে যাবে, রেশিও সমপরিমাণ রেশিও আকারে কারেন্ট বাড়বে। ওকে,
আবার কিছু কিছু এলিমেন্ট আছে, যদি ডায়োডের কথা চিন্তা করো, ডায়োড যদি সার্কিটে থাকে তাহলে সার্কিট আর লিনিয়ার থাকে না, নন লিনিয়ার হয়ে যায়। কেমন? লিনিয়ার হতে গেলে আমার প্রপার্টি ছিল যে ইনপুটে কিছু দিয়ে গুণ করলে আউটপুটে সেম জিনিস দিয়ে গুণ হয়ে যাবে, ইনপুটে কিছু যোগ করলে আউটপুটে সেম জিনিস দিয়ে যোগ হয়ে যাবে। কিন্তু ডায়োডের ক্ষেত্রে দেখা যায় ওর ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যদি আমি ড্র করি, এদিকে আই থাকলো, এদিকে আমার ভি থাকলো। ওকে, সো আমি যদি ভোল্টেজ অল্প দিয়ে থাকি কারেন্টটা তখন জিরোর কাছে থাকে, ভোল্টেজ একটু বাড়তে একটা সার্টেন পিরিয়ডে গিয়ে কারেন্টটা খুব বেশি বাড়ে। ওকে, এই যে এই পোর্শনে এতটুকু ভোল্টেজ তো তোমার কোনো কাজেই লাগে না, এতটুকু ভোল্টেজ তোমার কাজেই লাগে না, তুমি ভোল্টেজ বাড়াচ্ছ কারেন্ট বাড়ছে না, ভোল্টেজ বাড়াচ্ছ কারেন্ট বাড়ছে না। কিন্তু এই পোর্শনে এসে দেখো যে অল্প একটু ভোল্টেজ বাড়াইলে কারেন্টটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এখানে তুমি যদি এই লিনিয়ারিটি প্রপার্টি চেক করতে যাও তাহলে দেখতে পারবে তুমি যে ইনপুটে কোনো কিছু দিয়ে গুণ করলে আউটপুটে ঠিক সেইভাবে মাল্টিপ্লিকেশন হচ্ছে না, ইনপুটে কোনো কিছু অ্যাড করলে আউটপুটে কোনোভাবে সেভাবে অ্যাড হচ্ছে না। সো এই ধরনের সার্কিটকে বলা হয় নন লিনিয়ার সার্কিট। এবং নন লিনিয়ার এলিমেন্টও আছে। নন লিনিয়ার এলিমেন্ট, ডায়োড একটা নন লিনিয়ার এলিমেন্ট, আমার বিজেটি বা মসফেট এগুলো সব নন লিনিয়ার এলিমেন্ট, এগুলো কোনো লিনিয়ার না। অ্যাম্পলিফায়ার যদি ইউজ করি সেগুলো নন লিনিয়ার এলিমেন্ট। ওকে, তাহলে এই সার্কিটের আমি কয়েকটা ভাগে ভাগ করলাম। এসি ডিসি সার্কিট হিসেবে চিন্তা করতে পারি, লিনিয়ার নন লিনিয়ার হিসেবে হিসাব করতে পারি। আর কি ছিল? আরেকটা ভাগ ছিল এসি ডিসি লিনিয়ার নন লিনিয়ার, আর কি ছিল? ইউনিলেটারাল এবং বাইলেটারাল সার্কিট। সো কারেন্টের ডিরেকশন অনুযায়ী আমি বলতে পারি যদি একদিকে যায় তাহলে সেটা হচ্ছে ইউনিলেটারাল, আর যদি উভয় দিকে যায় সেটাকে বলা হয় বাইলেটারাল। সো এই কয়টা ভাবে সার্কিটকে ক্লাসিফাই করতে পারি। ওকে, এই সার্কিটের এলিমেন্টগুলোর যে কথা বলছিলাম, এই এলিমেন্টগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এলিমেন্টগুলো যে থাকবে, একটাকে বলা হয় অ্যাক্টিভ এলিমেন্ট, একটাকে বলা হয় অ্যাক্টিভ এলিমেন্ট, আর একটাকে বলা হয় প্যাসিভ এলিমেন্ট। এই অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে সার্কিটে যে এনার্জিকে সাপ্লাই করবে তাকে বলবো আমি অ্যাক্টিভ এলিমেন্ট। মানে যে যার অ্যাক্টিভিটিসের জন্য সার্কিটটা অ্যাকচুয়ালি কাজ করে। ওকে, আর যেগুলো সার্কিটে আমার এনার্জিকে অ্যাবজর্ব করবে বা পাওয়ারকে অ্যাবজর্ব করবে সেই ধরনের এলিমেন্টকে বলবো আমি প্যাসিভ এলিমেন্ট। সো প্যাসিভ এলিমেন্টের উদাহরণ হতে পারে একটা রেজিস্টর, আমার একটা ক্যাপাসিটার হতে পারে, আমার একটা ইন্ডাক্টর হতে পারে। এগুলো এনার্জিকে কনজিউম করে, যদিও ক্যাপাসিটার অ্যাকচুয়ালি এনার্জিকে কনজিউম করে, স্টোর করে, বাট স্টিল এটা হচ্ছে আমার প্যাসিভ এলিমেন্ট। অ্যাক্টিভ এলিমেন্টের মধ্যে হতে পারে ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, এই টাইপের যে সোর্সগুলো আছে সেগুলো অ্যাক্টিভ এলিমেন্ট। ওকে, স্লাইডের ভিতরে এই জিনিসগুলো লেখা আছে, একটু পড়ে নিন। ওকে, এখন আমি সার্কিটের একটা জিনিস এখনো ক্লাসিফাই করে তোমাদের বোঝাইনি, সেটা হচ্ছে আমি রেজিস্টার করিয়েছি, ইন্ডাক্টর করিয়েছি, ক্যাপাসিটর করেছি, কিন্তু এখনো অ্যাক্টিভ যে পার্ট যেটা ছিল এনার্জি সোর্স সম্পর্কে আমি কিছু বলি না। এনার্জি সোর্স, এনার্জি সোর্স বা সোর্স তুমি বলতে পারো। সোর্স সার্কিটে সোর্স হতে পারবে প্রথম কথা দুই ধরনের সোর্স হতে পারে। একটাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট সোর্স, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। সার্কিটে এই দুই ধরনের সোর্স থাকতে পারে। যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স কোথাও থাকে, এগুলো কিন্তু সব তোমাকে সিম্বল দেখে এখন বুঝতে হবে, তুমি অন্য কোনোভাবে দেখে বুঝতে পারবে না, তোমাকে কোথাও লেখাও থাকবে না, সিম্বল দেখে এটা বুঝতে হবে। যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স হয় তাহলে সেই সোর্সটা সাধারণত সার্কেল আকারে দেখানো হয়, সেই সোর্সটা সার্কেল দিয়ে দেখানো হবে, যেটা একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ওকে, ইন্ডিপেন্ডেন্ট সোর্সের যেমন বলতে ভোল্টেজ সোর্স হতে পারে, কারেন্ট সোর্স হতে পারে। এই ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ভিতরে আমার জেনারেটর থাকতে পারে, আমার একটা ব্যাটারি থাকতে পারে, মানে যত ধরনের সোর্স আছে, ফুয়েল সেল থাকতে পারে। কোনো সোর্স হলেই সেটা কেন যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে সার্কিটের কোনো এলিমেন্টের উপরে, মনে করো আমি একটা সার্কিট সাপোজ আমি একটা ড্র করছি, এই সার্কিটে একটা সোর্স আছে ভিএস ভোল্টেজ সোর্স, এখানে একটা এই ভোল্টেজের মান যদি 7 হয় তাহলে এটা ফিক্সড 7 ভোল্টই হবে। এখানে যখন মনে করে একটা ভোল্টেজ আছে V1, সাপোজ এখানে একটা ভোল্টেজ আছে V1, এখানকার ভোল্টেজ যদি চেঞ্জ হয়েও যায় বা এখানকার ভোল্টেজ যদি চেঞ্জ হয়ও, আলটিমেটলি
এই ইনপুট ভোল্টেজের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এই ভোল্টেজটা সার্কিটের কোথাও আর নির্ভর করবে না, এর নিজে নিজে চলতে পারবে। এর ভোল্টেজের মানটা শুধু এর উপরেই নির্ভর করবে, সার্কিটের অন্য কোনো কিছুর উপরেই নির্ভর করবে না। বুঝাইতে পারলাম? যদি এই ধরনের সোর্স হয় সেটাকে বলি আমি ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ওকে, এই ইন্ডিপেন্ডেন্ট সোর্স আবার দুই ধরনের হয়, একটাকে বলা হয় ভোল্টেজ সোর্স, একটাকে বলা হয় কারেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স দুই ধরনের হবে, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। সো ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হলে এখানে প্লাস এখানে মাইনাস দেওয়া থাকে, এখানে প্লাস এবং এখানে মাইনাস দেওয়া থাকে। ওকে, আর যদি ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হয় সেক্ষেত্রে আমার অবশ্যই এরকম একটা কারেন্টের সাইন দেওয়া থাকে। সো এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে আমার ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে আমার কারেন্ট সোর্স। ওকে, এটা প্লাস মাইনাস প্লাস সার্কেল থাকে, যদি প্লাস মাইনাসের সার্কেলের ভিতরে থাকে সেটাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আর যদি এরকম সাইন চিহ্ন দেয় কারেন্টের ডিরেকশন উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, যে কোনো দিকে যদি কারেন্টের সাইন দেওয়া থাকে সেটাকে বলবো আমি কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স, এই কারেন্ট সোর্সের ভিতরেও যদি এরকম প্লাস মাইনাস দেওয়া থাকে স্টিল এটাকে আমরা কারেন্ট সোর্সই বলবো। এর আগে আমরা বললাম কি যে প্লাস মাইনাস থাকলে সেটাকে আমি ভোল্টেজ সোর্স বলছি, কিন্তু প্লাস মাইনাসের ভিতরে যদি একটা কারেন্টের ডিরেকশন দেওয়া থাকে তাহলে সেটা অবশ্যই হচ্ছে আমরা একটা কারেন্ট সোর্স হিসেবে ট্রিট করতে হবে। ওকে, সো আমার ইন্ডিপেন্ডেন্ট সোর্স দুই ধরনের গেল, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এটা একটু কথায় লিখে রাখো এবং মনে রাখার চেষ্টা করো, এই সিম্বলগুলো কিন্তু তোমার বারবার আসবে, তোমার সার্কিটের ভিতরে সব কিছু বারবার আসবে এই জিনিসগুলো, একে একে লিখে রাখো। স্লাইডের ভিতরে তো দেয়াই আছে, তারপরে ক্লাসের ভিতরে একটু লেখার অভ্যাস করো, ঠিক? এখন আসি ডিপেন্ডেন্ট সোর্স। ওকে, এখন আসি ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্সও দুই ধরনের, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ওকে, ডিপেন্ডেন্ট সোর্স যদি সার্কিটের কোথাও থাকে তাহলে তার সিম্বলটা অবশ্যই ডায়মন্ড শেপের হবে। এই শেপটার নাম কি বললাম? ডায়মন্ড শেপ, এই টাইপের শেপ হবে। ওকে, যদি এটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হয় তাহলে অবশ্যই এটাতে প্লাস মাইনাস থাকতে হবে, এটা প্লাসটা উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে, এটা ডাজেন্ট ম্যাটার। ওকে, আর যদি কারেন্ট সোর্স হয় তাহলে এটাও ডায়মন্ড শেপেই হবে, এটাও ডায়মন্ড শেপেই হবে, কারেন্টের ডিরেকশনটা যে কোনো একদিকে থাকতে পারে বা প্লাস মাইনাস প্লাস কারেন্ট ডিরেকশন থাকতে পারে। ওকে, সো ডিপেন্ডেন্ট সোর্স হলে আমার হচ্ছে এরকম ডায়মন্ড শেপ থাকবে, আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স হলে আমার সার্কেলের শেপ থাকবে, আর যদি কারেন্ট সোর্স হয় তাহলে কারেন্টের ডিরেকশন থাকবে। ওকে, ডান। এখন এই ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্সের কিছু এক্সাম্পল তোমার মাথায় রাখবে যে স্যার আপনি কোনটাকে ভোল্টেজ সোর্স বলবেন বা কোনটাকে কারেন্ট সোর্স বলবেন, কোনো স্পেসিফিক কোনো রিজন আছে কিনা, আমি কোনটাকে ভোল্টেজ সোর্স বলবো বা কোনটাকে কারেন্ট সোর্স বলবো, তাই না? অবশ্যই মানে মাথায় আসা উচিত যে আমি একটা জিনিস ক্লাসিফাই করতেছি, নিশ্চয়ই তার স্পেসিফিক কোনো প্রপার্টি আছে যার জন্য এটাকে আমি ক্লাসিফাই করতে পারতেছি। এখন আসি ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স কি জিনিস এবং কেন এটাকে আমি ভোল্টেজ সোর্স বলার চেষ্টা করতেছি। আচ্ছা, এই ডিপেন্ডেন্ট সোর্সের কথাটা একটু বলে যাই, কারণ তুমি পরে ভুলে যাবা। এটাকে কেন ডিপেন্ডেন্ট বলতেছি, নাম বুঝে কি তুমি বুঝতে পারতেছো যে এখানকার ভোল্টেজ বা এখানকার কারেন্টের মান সার্কিটের অন্য কোনো জায়গার কারেন্ট বা ভোল্টেজের উপর নির্ভর করতেছে, মানে এ ইন্ডিপেন্ডেন্টলি সাপ্লাই দিতে পারবে না। এটা ক্যাপাসিটর এরকম না, ঠিক এরকম না, এটা হচ্ছে তোমার ইলেকট্রনিক্স দিয়ে তৈরি করা যায়, এটা ইলেকট্রনিক্স দিয়ে বানাইতে হবে। তুমি বলতে চাচ্ছ ক্যাপাসিটর হচ্ছে আমার মেইন সোর্স থেকে সাপ্লাই নেয়, সো তার ভোল্টেজ চেঞ্জ হয়ে গেলে এখানে হয়তো ভোল্টেজ চেঞ্জ হয় না, এমন কোনো কিছু না। ক্যাপাসিটর প্যাসিভ এলিমেন্ট, ওটা ডিপেন্ডেন্ট সোর্স হিসেবে আমি ইউজ করতে পারবো না। ওকে, সো এটা বোঝাতে যাচ্ছে যে সার্কিটের অন্য কোথাওকার ভোল্টেজ বা কারেন্ট যদি আমার মেইন সোর্সকে প্রভাবিত করে তাহলে সেই ধরনের সোর্সকে বলবো আমি ডিপেন্ডেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স। ওকে, এই ডিপেন্ডেন্ট সোর্স বানাই কি দিয়ে স্যার? এই ডিপেন্ডেন্ট সোর্স আমি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ইউজ করে বানাইতে পারি। এই ডিপেন্ডেন্ট সোর্সের আরও অনেক ধরন আছে, সেগুলোকে আমি একটু পরে এক্সপ্লেইন করব।
এখন আসি কোনটাকে ভোল্টেজ সোর্স বলবো, কোনটাকে কারেন্ট সোর্স বলবো। ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্স যদি কোনো সোর্সকে আমার ভোল্টেজ সোর্স বলতে হয় তাহলে তার স্পেসিফিক যে ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে সেটা হচ্ছে যে ওই আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। যদি এটাকে আমার ভোল্টেজ সোর্স বলতে হয়, আমি বললাম যে এর ভোল্টেজের মান হচ্ছে ভিএস, এটা ভিএস পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিতে পারে। এখন এই ভোল্টেজ সোর্সের এগেইনস্টে আমি বিভিন্ন ধরনের লোড লাগাইতে পারি। লোডটা আমি রেজিস্টার দিয়ে দেখালাম, মনে করলাম যে আর বিভিন্ন ধরনের লোড লাগাইতে পারি এবং এটা ভ্যারি করতে পারি। এই লোডটা আমি ভ্যারি করতে পারি। আমি 10 ওয়াট লাগাইতে পারি, আমি 100 ওয়াট লাগাইতে পারি, আমি 1 কিলো ওয়াট লাগাইতে পারি, আমি আরো মেগাওয়াট পর্যন্ত লাগাইতে পারি, কোনো সমস্যা নেই। আমার ইচ্ছা মতো আমি লোডটাকে চেঞ্জ করতে পারবো। কিন্তু যদি ভোল্টেজ সোর্স হয়, লোড যতই চেঞ্জ হোক এর ভোল্টেজ আমার ফিক্সড থাকতে হবে। যদি এটা আমি যদি স্পেসিফিক ভোল্টেজ দিয়ে দিই, যদি এটা 220 ভোল্টের সোর্স হয়, 220 ভোল্টের সোর্স হয়, তাহলে এটা কনস্ট্যান্টলি 220 ভোল্ট সাপ্লাই দিবে, সবসময় 220 ভোল্ট থাকবে। তুমি লোড যতই লাগাও না কেন, তুমি লোড যতই লাগাও না কেন এখানে 220 ভোল্টই সাপ্লাই দিবে, ঠিক আছে? সো ভোল্টেজ সোর্স হতে গেলে আমার যে পরিমাণ লোডই আমি সোর্সে লাগাই না কেন আমার ওখানে একটা ফিক্সড ভোল্টেজ থাকতে হবে। যদি এই কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে সেটাকে আমি একটা ভোল্টেজ সোর্স বলতে পারবো। একটা ভোল্টেজ সোর্সের উদাহরণ হতে পারে একটা ব্যাটারি। তুমি চাইলে একটা ব্যাটারিকে তুমি যে কোনো ধরনের লোড লাগাইতে পারো। এক্ষেত্রে একটা কথা আছে যে একদম রিজিড হওয়া যাবে না, যেটা 220 ভোল্ট মানে 220 ভোল্ট দিতে হবে এমন না, একটু থিওরিটিক্যালি আর প্র্যাকটিক্যালি একটু ভ্যারিয়েশন আছে। আমি থিওরিটিক্যালি বলতে চাচ্ছি যদি ভোল্টেজ সোর্স হতে হয় তাহলে 220 ভোল্টই থাকবে তার, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে ভোল্টেজটা একটু আপ ডাউন করে। একটা ভোল্টেজ সোর্সের উদাহরণ একটা ব্যাটারি হতে পারে। ব্যাটারি মোটামুটি 12-13 ভোল্ট আশেপাশে এরকমই থাকে। একটা জেনারেটরকে আমি ভোল্টেজ সোর্স হিসেবে ইউজ করতে পারি, একটা অল্টারনেটরকে একটা ভোল্টেজ সোর্স হিসেবে ইউজ করতে পারি। এগুলো ভোল্টেজ সোর্সের একটা উদাহরণ। এখন আসি কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স, কারেন্ট সোর্সটা ছিল এমন এখন বলছি এটাকে কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স এটাকে কেন বলবো এটা কারেন্ট সোর্স? যদি এর প্রপার্টিটা এমন হয় যে আমার এই সোর্সের এগেইনস্টে যে পরিমাণ লোডই লাগাই না কেন, এটা আমি বলবো না এখন, আমি বলবো এই টার্মিনালে কারেন্ট সোর্সের যে দুটো টার্মিনাল থাকে এই টার্মিনালের ভোল্টেজ যতই হোক না কেন, 1 ভোল্ট থেকে শুরু করে যত ভোল্টেজ যাক না কেন, এর কারেন্টের মানের কোনো পরিবর্তন হবে না। আমি ধরে নিলাম এখানে একটা লোড ছিল, যে লোডে আর ছিল, এটাকে ভ্যারি করতে পারি, আর ছিল, তখন ভোল্টেজ ছিল ধরে নাও তোমার 10 ভোল্ট, তখন কারেন্ট আমি ধরে নিচ্ছি হচ্ছে আমার ফিক্সড একটা কারেন্ট 2 অ্যাম্পিয়ার। যদি এরকম থাকে তাহলে 10 ভোল্টের সময় 2 অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই দিচ্ছে। এখন লোড বাড়িয়ে দিয়েছি, লোড বাড়িয়ে দিলে দেখা যাবে যে ভোল্টেজের মান চেঞ্জ হয়ে আমার 20 ভোল্ট হয়ে গেছে। যদি 20 ভোল্টও হয়েই যায় সেক্ষেত্রেও কারেন্টের মান 2 অ্যাম্পিয়ারই থাকে। অর্থাৎ যদি কারেন্ট সোর্স হতে হয় তাকে একটা ফিক্সড কারেন্ট দিতে হবে, ইরেসপেক্টিভ অফ এনি কাইন্ড অফ ভোল্টেজ। ও টার্মিনালে যত ভোল্টই আসুক না কেন ও 2 অ্যাম্পিয়ার, আমি যেটা বলছি ফিক্সড, এটা 2 অ্যাম্পিয়ার দিবে, এর বেশি দিবে না। এর জন্য এটাকে আমি বলতে পারি একটা কারেন্ট সোর্স। কারেন্ট সোর্সটা কিভাবে বানাইতে পারবো? এগেইন কারেন্ট সোর্স বানাইতে গেলে তোমাকে আবার ইলেকট্রনিক্সের সহায়তা নিতে হবে, বা তুমি একটা জেনারেটরকে কারেন্ট সোর্স হিসেবে ইউজ করতে পারো পার্টিকুলারলি কিছু কিছু কন্ডিশন নিতে। কিছু পার্টিকুলার কন্ডিশন সেট করে দিলে ওটা আমার জেনারেটরকে আমি কারেন্ট সোর্স হিসেবে ইউজ করতে পারি। সো জেনারেটরকে কারেন্ট সোর্স হিসেবে ইউজ করা যায়, ভোল্টেজ সোর্স হিসেবেও ইউজ করা যায়। ওকে, এখন আসি এই যে বলতে যাচ্ছি এটা ফিক্সড ভোল্টেজ বা ফিক্সড কারেন্ট দেয়, এটা সত্য কিনা। এটা প্র্যাকটিক্যালি একটু ভ্যারি করে। কেন ভ্যারি করে সেই ভ্যারিয়েশনটার কারণটা একটু বলে দিয়ে দেয়। একটা ভোল্টেজ সোর্স এর টার্মিনালের ভোল্টেজ সবসময় ফিক্সড ভোল্টেজ দিবে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে ভোল্টেজটা ফিক্সড দেয় না, একটু কম বেশি হয়ে যায়, লোড বাড়ার সঙ্গে সঙ্গে একটু কম বেশি হয়ে যায়। কেন হয় সেটা একটু দেখব।
যদি কোনো ভোল্টেজ সোর্স আমি তৈরি করি, একটা জেনারেটর একটা ভোল্টেজ সোর্স ধরলাম, জেনারেটর তো আমার তৈরি করতে গেলে কিছু কন্ডাক্টর ইউজ করতে হয়েছে। সো কন্ডাক্টরের ভিতরে কিছু রেজিস্ট্যান্স আছে। সো ভোল্টেজ সোর্স বানাইতে গেলে এই ভোল্টেজ সোর্সের সঙ্গে সিরিজে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স গ্রো করে ফেলবে। এটা হচ্ছে এই ভোল্টেজ সোর্স যখন আমি তৈরি করেছি তখন আলটিমেটলি ধরে নেওয়া হয় এর সঙ্গে সিরিজে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়। সো সিরিজে যখন একটা রেজিস্ট্যান্স আসছে, এখানে আমি লোড লাগাইলাম, যখনই লোড লাগাবো তখন চিন্তা করো এখান দিয়ে লোডের যদি কারেন্টটা যাচ্ছে আই। সো যখন লোডটা অল্প ছিল কারেন্টের পরিমাণটা কম ছিল, যখনই লোডটা বেশি হয়ে যাবে আমি কিন্তু আউটপুট ভোল্টেজ খেয়াল করতেছি। আউটপুট ভোল্টেজই হচ্ছে আমার ভিএস ভোল্টেজ। অল্প কারেন্ট থাকলে এখানে ড্রপটা খুব কম হতো, কারণ এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের পরিমাণ টেন্ডস টু 0, প্রায় শূন্যের কাছাকাছি, শূন্য না মানে শূন্যের কাছাকাছি, 1 ওহম 2 ওহম এরকম ধরে নিই। সো রেজিস্ট্যান্সের মান যেহেতু কম, সো কারেন্ট খুব কম গেলে এখানে ভোল্টেজ ড্রপটা হতো ভি ইকুয়াল টু আই আর। সো কারেন্টের মানটা যেহেতু খুব কম, রেজিস্ট্যান্সের মান যেহেতু খুব কম, এই দুইটার জন্য এখানে ভোল্টেজ ড্রপটা শূন্যের কাছাকাছি ছিল। সো অল্প লোডের জন্য কারেন্টটা কম ছিল, সো ভোল্টেজ ড্রপটা এখানে কম ছিল। সো টোটাল ভোল্টেজটাই আউটপুটে আমি পেতাম, তখন মনে হতো টোটাল ভোল্টেজটা আউটপুটে চলে আসছে। সো সেক্ষেত্রে এর গ্রাফটা যদি আমি ড্র করার চেষ্টা করি, শুরুতে একটা ভোল্টেজ সোর্সের সো এদিকে আমার থাকবে ভোল্টেজ, এদিকে থাকবে হচ্ছে এদিকে কারেন্ট, এদিকে আমি ভোল্টেজ। সো শুরুর দিকটাতে কারেন্ট অল্প ছিল, মানে এটা হচ্ছে থিওরিটিক্যালি একদম ফিক্সড, এটা চেঞ্জ হবে, কিন্তু প্র্যাকটিক্যালি অল্প অল্প কারেন্ট নিচ্ছি, ভোল্টেজটা তখন খুব বেশি ড্রপ করেনি, ভোল্টেজটা খুব বেশি ড্রপ করেনি, কারণ এটা ড্রপ বেশি করছে না, সব কিছু আউটপুটে চলে আসে। যখন কারেন্টের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে তখন এই যে ভোল্টেজটা তুমি নেগলেক্ট করছিলে এটাকে আর নেগলেক্ট করা যাবে না, তখন এর একটা সিগনিফিকেন্স চলে আসবে। এখানে যদি আমি 10 ভোল্ট সাপ্লাই দিতাম, এখানে যদি 2 ভোল্ট ড্রপ হয়ে যেত, তাহলে আউটপুটে আসতো 8 ভোল্ট, আউটপুটে 8 ভোল্ট আসতো। তার মানে কারেন্ট লোড বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কারেন্টের পরিমাণ বেড়ে গেছে, সেক্ষেত্রে ওই ভোল্টেজ সোর্সের টার্মিনাল ভোল্টেজটা আস্তে আস্তে কমতে শুরু করছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ছিল। সো কমতে 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 কারেন্টের পরিমাণ যদি অনেক বেশি নিয়ে ফেলি, দেখা যায় যে সমস্ত ভোল্টেজটা এখানেই ড্রপ হয়ে যাচ্ছে, সমস্ত ভোল্টেজটা এখানে ড্রপ হয়ে যাচ্ছে, আউটপুটে কোনো ভোল্টেজ যাচ্ছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সিনারিও। সো আমি ভোল্টেজ সোর্সে সাধারণত অত বড় লোড লাগাই না, যে লোড লাগাইলে একদম আউটপুট ভোল্টেজ 0 হয়ে যায়, তাই না? অত বড় লোড আমি লাগাই না, ঠিক আছে? কারেন্টের পরিমাণ বা শর্ট করে দিলাম একদম, যদি আমি টার্মিনালকে শর্ট করে দিই তাহলে হিউজ পরিমাণে কারেন্ট আসবে, এখানে হিউজ পরিমাণে কারেন্ট আসবে। সো হিউজ কারেন্ট আসলে সব ভোল্টেজ এখানে ড্রপ হয়ে যাবে, আউটপুট ভোল্টেজ কত? 0। শর্ট সার্কিটের ক্ষেত্রে ওই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। ওকে, সো প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স এবং থিওরিটিক্যাল ভোল্টেজ সোর্সের ধারণা পাওয়া গেল তো। আচ্ছা, এখন আসি কারেন্ট সোর্সের ক্ষেত্রে। কারেন্ট সোর্সের ক্ষেত্রে আমার কন্ডিশন ছিল যে এর টার্মিনালে ভোল্টেজ যতই আসুক না কেন এটা কনস্ট্যান্ট একটা কারেন্ট দেবে, কনস্ট্যান্ট একটা কারেন্ট দেবে। সো এখানে আমি দেবো এখন কারেন্ট, এখানে দেবো আমি কারেন্ট, এখানে দেবো হচ্ছে আমি এখন ভোল্টেজ। সো প্র্যাকটিক্যালি বা থিওরিটিক্যালি হচ্ছে আমার কনস্ট্যান্ট কারেন্ট দেবে ইরেসপেক্টিভ অফ এনি কাইন্ড অফ ভোল্টেজ, মানে যত ভোল্টেজে আসুক না কেন আমার কারেন্টটা ফিক্সড থাকে। কিন্তু যখনই আমি দেখব যে লোড বেশি করে লাগাচ্ছি, মানে কি হচ্ছে এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে I ইনটু R। সো আর এর পরিমাণ যদি বাড়িয়ে দেই তাহলে অবশ্যই এখানে ভোল্টেজের পরিমাণ বাড়বে, তো লোড চেঞ্জ করলে এখানে ভোল্টেজের ডিফারেন্সটা বেশি হয়ে যাবে। সো এখানে 2 ভোল্ট মানে পরেরটা 10 ভোল্ট 20 ভোল্ট এরকম করে বাড়তে থাকবে। যখনই ভোল্টেজটা এরকম বাড়তে থাকবে তখন কিছু সিনারিও আসবে। শুরুর দিকে এটা কনস্ট্যান্ট থাকবে। যখন কারেন্ট সোর্স আমি বানিয়েছি, কারেন্ট সোর্সের সঙ্গে শান্ট বলা হয়, শান্ট রেজিস্টার তৈরি হয়ে যায়। তুমি একটা জেনারেটরকে যদি একটা কারেন্ট সোর্স হিসেবে ইউজ করতে চাও, তাহলে ধরে নেওয়া হয় ওই জেনারেটরের সঙ্গে প্যারালালি একটা রেজিস্ট্যান্স গ্রো করে। মানে যদি আমি ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম হিসেবে তাকে রিপ্রেজেন্ট করতাম, তাহলে দেখা যেত যে এই জেনারেটর বা এই কারেন্ট সোর্সের সঙ্গে প্যারালাল একটা রেজিস্ট্যান্স চলে আসছে, এবং এই রেজিস্ট্যান্সের মান মানে ইনফিনিটি সমতুল্য, মানে অনেক বড়, অনেক বড়, মেগা ওহম রেঞ্জ। আমি ইনফিনিটি না বলে মেগা ওহম রেঞ্জে বলে দিই, এটা মেগা ওহম রেঞ্জ।
মানে অনেক বড় রেজিস্টার থাকে। সো অল্প পরিমাণ ভোল্টেজে সমস্ত কারেন্টটা এখান দিয়ে চলে আসে, অল্প পরিমাণ ভোল্টেজে সমস্ত কারেন্টটা আমার লোডের ভিতর দিয়ে যায়। এখন লোড যখন বাড়াচ্ছি তখন ভোল্টেজের মান বাড়তেছে, ভোল্টেজের মান বাড়লে এখানেও তো ভোল্টেজের মান বেড়ে যাবে। সো এই রেজিস্টারের ভিতরে তখন কিছু কিছু কারেন্ট লিক করে যাওয়ার চেষ্টা করবে। সো কারেন্টটা তখন এই মূল কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, এটা হচ্ছে লোডের ভিতর দিয়ে কিছু যাবে আর এর নিচের ভিতরে যে শান্ট রেজিস্টার ছিল সেই শান্ট রেজিস্টারের ভিতরে যাওয়ার চেষ্টা করবে। সো গ্রাফিক্যালি যদি চিন্তা করি, সো গ্রাফিক্যালি কারেন্টটা ফিক্সড, থিওরিটিক্যালি যখনই আমি ভোল্টেজের পরিমাণ বাড়াচ্ছি তখন এই যে শান্ট রেজিস্টার ছিল এই শান্ট রেজিস্টারের ভিতর দিয়ে হালকা করে কারেন্ট লিক করার চেষ্টা করবে। সো কারেন্ট হালকা করে যাচ্ছে। যখন লোডের মান বা কারেন্টের মান অনেক বেশি হয়ে যাবে তখন দেখা যাবে যে অনেক বেশি ভোল্টেজ এখানে চলে আসার কারণে কোনো কারেন্টই আর এখানে যাচ্ছে না, তখন মোট কারেন্টটাই এই শান্ট রেজিস্টারের ভিতর দিয়ে চলে যাবে। সো আউটপুট কারেন্ট আলটিমেটলি তখন জিরো হয়ে যাবে, ভোল্টেজ হয়ে যাবে তখন তার ম্যাক্সিমাম। বুঝা গেল? সো এটা হচ্ছে থিওরিটিক্যাল কন্ডিশনে কারেন্ট সোর্সের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। ওকে, সো এটা ছিল সোর্স সম্পর্কে আমার একটা ভিত ধারণা। ওকে, এর ভিতরে আরো কয়েকটা জিনিস আসবে তোমার, সেই জিনিসগুলো সম্পর্কে আরেকটু এটা মানে এই সোর্স কিন্তু সোর্সের স্লাইডটা ওপেন হচ্ছে না, তোমার জন্য একটু অসুবিধা হয়ে গেল। এটা কিন্তু ভাস্ট একটা জিনিস, তোমাকে দেখে বুঝতে হবে যে কোনটা কোন ধরনের সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স মানে সেটা সার্কেল আছে, ডান। ইন্ডিপেন্ডেন্ট সোর্স মানে সার্কেল আছে। সো ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ভিতরে যদি আমার এরকম প্লাস মাইনাস থাকে ভোল্টেজ, যদি এরকম কারেন্টের ডিরেকশন দেওয়া থাকে কারেন্ট সোর্স, যদি কারেন্টের ডিরেকশন সব প্লাস মাইনাস থাকে কারেন্ট সোর্স, যদি এরকম ডায়মন্ড শেপ কারেন্টের চিহ্ন দেওয়া থাকে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, যদি ডায়মন্ড শেপ প্লাস মাইনাস দেওয়া থাকে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। না, সো এই কয়টা জিনিস হবে। এখন এই যে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এই যে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এই দুটোরে আবার দুই ভাগে ভাগ করা যায়, এই দুটোরে আবার দুই ভাগে ভাগ করা যায়। সেই দুই ভাগটা কি? এর সাইন এরকমই থাকবে, সাইনের কোনো চেঞ্জ থাকবে না। এর দুটো ভাগের ভিতর বলা হয়, এর দুটো ভাগ যদি আমি করি, একটা বলা হয় ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, আর একটা বলা হয় কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। সো ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্সের উদাহরণটা আমি দিব, ঠিক আছে? এখন ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আসে। ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে একইভাবে এটাকেও দুই ভাগে ভাগ করা যায়, ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ডান। এখন এগুলোর নাম এমন হচ্ছে কেন? এগুলোর নাম এমন হচ্ছে কেন? ধরো আমি একটা বিজেটি নিয়েছিলাম, একটা বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর। ওকে, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এটা বলো বিজেটি। এটা দিয়ে আমি একটা কারেন্ট সোর্স বানিয়েছিলাম, আমার এর পিছনে আরো সোর্স আছে এবং এটাকে ইয়ে করে একটা কারেন্ট সোর্স বানিয়েছি। এখন এই বিজেটির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, এর বেজ, এটাকে বলা হয় বেজ, এটাকে বলা হয় কালেক্টর, এটাকে বলা হয় ইমিটার। তিনটা পার্ট আছে, একটাকে বলে বেজ, একটাকে বলে কালেক্টর, এটাকে বলে ইমিটার। এখন এই বেজে একটা কারেন্ট দিলে এই কালেক্টরে একটা কারেন্ট আসে, এই বেজে একটা কারেন্ট দিলে কালেক্টরে একটা কারেন্ট আসে। তো বেজ কারেন্ট পরিবর্তন হলে কালেক্টর কারেন্টের পরিবর্তন হয়। তার মানে কি, এটা যদি কারেন্ট সোর্স হতো, তাহলে এটা যদি কারেন্ট সোর্স হতো তাহলে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, এটা যদি কারেন্ট সোর্স হতো কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। ওকে, যদি যদি আমি একটা মসফেটের কথা চিন্তা করতাম, যে মসফেট দিয়ে আমি কোনো কায়দা করে যদি একটা ইয়ে বানাইতে পারতাম, কারেন্ট সোর্স বানাইতে পারতাম, তাহলে সেক্ষেত্রে দেখা যেত মসফেটের এই গেট ভোল্টেজের সাথে মসফেটের ড্রেন কারেন্টের একটা সম্পর্ক আছে। মানে গেটে ভোল্টেজ দিলে ড্রেন কারেন্টের পরিবর্তন হয়, তার মানে গেট ভোল্টেজটা ড্রেন কারেন্টকে পরিবর্তন করতেছে, তার মানে এটা ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। মানে কারেন্টকেই তো আমি পরিবর্তন করতেছি, কারেন্টকেই তো চেঞ্জ করার চেষ্টা করতেছি। তো এগুলোকে এইভাবে ডিফাইন করা যায়, চাইলে আমি পারি সেটা। তো এটা ক্ষেত্রে যদি যদি কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স হয়, তাহলে এটা আসবে হচ্ছে কে আই এক্স। যদি এরকম হয় লেখা থাকবে কে আই এক্স, অর্থাৎ কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। যদি ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স হয়
তাহলে দেখা যাবে KVX। যদি ভোল্টেজ দিয়ে কারেন্ট সোর্সটা কন্ট্রোল হয় তাহলে অবশ্যই ভোল্টেজের একটা কথা এখানে লেখা থাকবে, আর যদি কারেন্ট দিয়ে কন্ট্রোল হয় তাহলে কারেন্ট দিয়ে লেখা থাকবে। একইভাবে ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে এটা কারেন্ট কন্ট্রোল যদি হয় তাহলে KIX, আর যদি ভোল্টেজ দিয়ে কন্ট্রোল হয় KVX। যদি KVX লেখা থাকে বুঝে নিতে হচ্ছে এটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, যদি কারেন্ট লেখা থাকে তাহলে বলবো সেটা কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। বোঝা গেল? সো সোর্স সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাওয়া গেছে, সিম্বল সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাওয়া গেছে। তাহলে এখন আমরা আলাদা পার্টে যাবো। এখন ল দিয়ে শুরু করি। আমরা কিন্তু এখন সার্কিটে যা যা পড়িয়েছিলাম সেই পার্টটা আমি একটু আঁকিয়ে দেখাই। যে আমি একটা সিম্পল সার্কিট লিখেছিলাম, সেই সার্কিটের কি কি প্যারামিটার সম্পর্কে পড়েছিলাম সেগুলো একটু ব্রিফলি আবার বলি। সো আমি শুরুতে যে সার্কিটটা আমি দেখিয়েছিলাম তোমাদের, যে আমার একটা সোর্স আছে, আমার একটা সুইচ ছিল এখানে, আমার একটা লাইট বাল্ব ছিল এখানে, লাইট বাল্ব ছিল। ওকে, সো এর ভিতরে আমার সোর্স একটা পার্ট ছিল, সোর্স সম্পর্কে আমি তোমাকে আইডিয়া দিলাম যে কি কি ধরনের সোর্স হয়। আমার যে প্যারামিটার সার্কিটের যে এলিমেন্টস গুলো ছিল সেই এলিমেন্টসের ভিতরে ছিল রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর। রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। সো সোর্স সম্পর্কে আইডিয়া দিয়েছি, রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর সম্পর্কে আইডিয়া দিয়েছি, তাই তো? আর কি আইডিয়া দিয়েছি? সার্কিটের যে ইলেকট্রিক্যাল প্যারামিটারগুলো ছিল, আমার যেহেতু সোর্স আছে তার মানে ভোল্টেজ আছে, ভোল্টেজ যেহেতু আছে এই লাইনের সুইচটা ক্লোজ থাকলে কারেন্ট থাকবে, আর কারেন্ট যেহেতু ছিল আমার পাওয়ার এবং এনার্জি ছিল, সো এই সার্কিটের আর কোনো কিছু সম্পর্কে বলা আমার বাদ নেই। যা যা এর ভিতরে মোটামুটি থাকার কথা ছিল ডিটেলস গুলোকে বলা হয়ে গেছে। ওকে, এখন আসি এই সার্কিটের ভিতরে কি কি ল, কি কি জিনিস আছে, সেই সার্কিটকে কিভাবে অ্যানালাইসিস করা যায় সেই টেকনিকগুলো এখন আমি শিখতে চাই। ঠিক আছে, সার্কিট সম্পর্কে বেসিক আইডিয়া দিয়ে শেষ। এখন সার্কিট অ্যানালাইসিসে নিয়ে যাব, যে সার্কিটকে কিভাবে এখন অ্যানালাইসিস করা যায়। ঠিক আছে, আজকের টপিক হচ্ছে আমার বেসিক লস। সার্কিটে কি কি ল আছে সেই লগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া দেয়। ওকে, সার্কিটের যদি আমি কানেকশনের উপর ভিত্তি করি, মানে কানেকশনের উপর ভিত্তি করে ভাগ করতে চাই, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, দুই তিন ভাগে ভাগ করা যায়, শুধু দুই ভাগে বলবো না, দুই তিন ভাগে ভাগ করা যায়। তো কমনলি ইউজ করা হয় সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট। এই দুই ধরনের সার্কিটের কথা তুমি ইন্টারমিডিয়েটে শুনেছো হয়তো, তাই না? এই যে তড়িৎ এবং কি জন্য ছিল প্রথম চ্যাপ্টারে ছিল বোধ হয়, ঠিক আছে? হ্যাঁ, সো সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট। তুমি এখানে কিছু বাল্বের চিত্র দেখতে পাচ্ছ, যে বাল্বের এখান থেকে আমি একটা লাইন নিয়েছি, লাইনের বাল্বের যে অপর প্রান্ত ছিল সেটা শুরুর প্রান্তে নিয়েছি, যে অপর প্রান্ত ছিল অপরটা শুরুর প্রান্ত নিয়েছি। এখান থেকে যদি রেজিস্টার দিয়ে চিন্তা করি, রেজিস্টারের এই মাথাটা রেজিস্টারের আর্মের সাথে যুক্ত, অপর মাথাটা অপর একটা রেজিস্টারের শুরুর সাথে যুক্ত, অপর রেজিস্টারের শেষ মাথাটা অপর একটা রেজিস্টারের শুরুর প্রান্তের সাথে যুক্ত। যদি এইভাবে কানেকশনগুলো আমি দেই তাহলে সেটাকে বলি হচ্ছে আমি সিরিজ সার্কিট। ওকে, সেটাকে বলি হচ্ছে আমি সিরিজ সার্কিট, সিরিজ সার্কিটের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, আমি এটা চোখে না দেখেও কিছু কিছু ডেটা দেখে আমি বলতে পারি এটা হচ্ছে সিরিজ সার্কিট। ডেটাটা কি? যদি আমি দেখি কোনো সার্কিটের একটা নির্দিষ্ট কারেন্ট যাচ্ছে একটা নির্দিষ্ট পার্টের কথা বলে চিন্তা করি, কারেন্ট ফিক্সড, সিরিজ সার্কিটের ক্ষেত্রে একটা সেম কারেন্ট, মানে থ্রু দ্য সার্কিট একটা কারেন্টই পাবো, কোনো আলাদা কোনো কারেন্ট পাবো না। সিরিজ সার্কিট হলে সেখানে একটা কারেন্ট পাওয়া যায়, অন্য কোনো কারেন্ট পাওয়া যাবে, কারণ কারেন্ট চলাচলের জন্য কয়টা? একটা। সো একটা কারেন্ট পাওয়া যাবে, সে 1 অ্যাম্পিয়ার হোক, 2 অ্যাম্পিয়ার হোক বা 1 মিলিঅ্যাম্পস হোক, যাই হোক না কেন সেটা একটাই পাওয়া যাবে, দুইটা পাওয়া যাবে। ঠিক আছে, এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর বিভিন্ন লোডের এগেনস্টে ভোল্টেজটা ভিন্ন ভিন্ন। যদি লোডের মানটা ভিন্ন, লোড বলতে আমি এখানে রেজিস্টরকে বোঝাচ্ছি, যেমন এই রেজিস্টরের অ্যাক্রসে এক ধরনের ভোল্টেজ পাবো, এই রেজিস্টরের অ্যাক্রসে এক ধরনের ভোল্টেজ পাবো এবং এই রেজিস্টরের অ্যাক্রসে আরেক ধরনের ভোল্টেজ পাবো। ঠিক আছে, যদি সিরিজ সার্কিট হয় বিভিন্ন লোডের এগেনস্টে আমি ভোল্টেজটা ভিন্ন ভিন্ন পাবো।
ডান। তাহলে দুইটা প্রপার্টির কথা বললাম, একটা হচ্ছে কারেন্ট সেম হবে, ইয়েস। সো একটা প্রপার্টি বললাম যে এর কারেন্টটা সেম হতে হবে আর লোডের এগেইনস্টে ভোল্টেজটা ভিন্ন ভিন্ন পাওয়া যাবে। ওকে, এখন এই সিরিজ সার্কিটের কিছু সুবিধা অসুবিধা আছে, এটা বললাম ওর বৈশিষ্ট্য। এখন বলি এর সুবিধা অসুবিধা। এর বড় সুবিধার কথা বলি যে এই কানেকশনটা দেওয়ার জন্য আমার তারের পরিমাণ খুবই কম লাগে। কারণ দেখো এখান থেকে লোডগুলো নিয়ে একটা গাড়িতে জয়েন করে দিয়েছি, তারের পরিমাণ কম লাগে। এটা হচ্ছে মোট কথা, তারের পরিমাণ কম লাগিয়ে সার্কিটটা বানাতে খরচটা কম। কিন্তু এই সুবিধা সত্ত্বেও এর কিছু বড় অসুবিধা আছে। আমি যদি সিরিজ সার্কিটে লোডগুলো একে অপরের সাথে জয়েন করতাম তাহলে দেখা যেত এক একটা লোড ইন্ডিপেন্ডেন্টলি আর চলতে পারত না, তখন একটা নষ্ট হয়ে গেল। যদি সার্কিটের একটা কোনো লোড তোমার ডিসকানেক্ট হয়ে যেত, পুরো সার্কিটটাই ডিসকানেক্ট হয়ে যেত। মানে কোনো কারণে একটা লোড যদি তুমি ফল্ট ডিটেক্ট করতে, ওই ফল্টটা টোটাল সার্কিটের জন্য ফল্ট হিসেবে ডিফাইন হয়ে যেত, মানে সার্কিটের অন্য লোডগুলো আর কোনো কাজ করতো না। বুঝাইতে পারলাম? এটা কিন্তু সিরিজ সার্কিটের বড় একটা অসুবিধা। আর সুবিধা কি, যে তার কম লাগে, এইটা ম্যান্ডেটরি না। আমার ম্যান্ডেটরি কিন্তু এই তার কম লাগে এই চিন্তা আমি সবসময় করি না। এই চিন্তা করি কখন, যখন আমি দেখি যে আমার বিয়ে বাড়ির অনুষ্ঠানের জন্য যে ছোটো ছোটো বাল্বগুলো ইউজ করছি সেখানে হয়তো পাওয়ারের পরিমাণ খুব কম, তো সেখানে অনেক বেশি তার ইউজ করলে আমার ফিজিবল হবে না জিনিসটা, তখন সেখানে হয়তো সিরিজ কানেকশন দেয়। 3-4টা লাইটের যদি আমার এরকম ইয়ে থাকে তাহলে হয়তো একটা একটা করে সিরিজ কানেকশন দিয়েছি, সেখানে দেখা যায় সিরিজ কানেকশন। কিন্তু বাসা বাড়িতে সিরিজ কানেকশন দেখা যায়, বাসা বাড়িতে সব প্যারালাল কানেকশন। এর আরেকটা অসুবিধা হচ্ছে, আমি প্রথমেই বললাম যে বিভিন্ন বিভিন্ন জায়গায় লোডের মান অনুযায়ী ভোল্টেজ ড্রপটা ভিন্ন ভিন্ন। তার মানে তুমি যদি সিরিজ কানেকশনে একটা 10 ওয়াটের বাল্ব, একটা 20 ওয়াটের বাল্ব, একটা 30 ওয়াটের বাল্ব লাগাও, এটা ভিন্ন ভিন্ন রকম জ্বলবে, এটা ভিন্ন ভিন্ন রকম জ্বলবে। এদের যে ম্যাক্সিমাম গ্লো থাকার কথা সেটা কখনোই থাকবে না সিরিজ কানেকশন দিলে, এটা তুমি দেখতে পাবো। ওকে, এবং আমি যদি তোমাকে বলি সিরিজ কানেকশন দিয়ে 10 ওয়াট, 20 ওয়াট এবং 30 ওয়াটের বাল্ব, তাহলে এর ভিতর থেকে ম্যাক্সিমাম আলো পাওয়া যাবে ওই 10 ওয়াটের বাল্বের থেকে। ম্যাক্সিমাম আলো পাওয়া যাবে 10 ওয়াটের বাল্বের থেকে। কেন ম্যাক্সিমাম আলো পাওয়া যাবে? এই 10 ওয়াটের বাল্বের রেজিস্ট্যান্সটা এই 20 এবং 30 ওয়াটের রেজিস্ট্যান্স থেকে বেশি না হয়। যেহেতু এর রেজিস্ট্যান্স বেশি, সো ওর ভিতরে ভোল্টেজ ড্রপটাও বেশি। এই জন্য সব থেকে কম ওয়াটের বাল্বটা নর্মালি অন্যদের তুলনায় বেশি, তার ম্যাক্সিমামটা বেশি গ্লো করবে। ওকে, সে যে পরিমাণ জ্বলার কথা 30 ওয়াট যে পরিমাণ জ্বলার কথা ম্যাক্সিমাম যতটুকু হতে পারে তার থেকে ওই 10 ওয়াটটা বেশি জ্বলবে। ঠিক আছে, এরকম কোশ্চেন প্রায় পরীক্ষা দিতে হবে যে এরকম যদি থাকে 10, 20, 30 বা 100, 300 বা 500 তিনটা বাল্ব যদি সিরিজে কানেকশন করি কোনটা বেশি যাবে? অবশ্যই 100 ওয়াটের বাল্বটা নর্মালি বেশি দেওয়া হবে, কারণ 100 ওয়াটের বাল্বের রেজিস্ট্যান্স বেশি, ওর অ্যাক্রসে ভোল্টেজটা ড্রপ হবে বেশি। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে সিরিজ সার্কিট এবং এর ক্যারেক্টারিস্টিক্স। ওকে, সো কারেন্ট সিরিজ সার্কিটে একটাই পাবো, ভোল্টেজ ভিন্ন ভিন্ন পাবো। আর সিরিজ সার্কিটের ক্ষেত্রে যদি কখনো মনে হয় যে সিরিজে যতগুলো লোড আছে সবগুলো লোডকে মিলে আমি একটা লোড বানাবো, 10টা লোড লাগিয়েছে, 10টা লোডকে যদি একটা লোড দিয়ে রিপ্রেজেন্ট করতে হয় অর্থাৎ ইকুইভ্যালেন্ট লোড দেখাইতে হয়, সেক্ষেত্রে ডিরেক্টলি রেজিস্ট্যান্সগুলো যোগ হয়ে যায়। এখানে হচ্ছে R1, R2 এবং R3, এই তিনটাকে যদি ইকুইভ্যালেন্ট করি, আর সমতুল্য রেজিস্ট্যান্স বলা হয়, তাহলে সেটা ডিরেক্টলি R1 প্লাস R2 প্লাস R3 আকারে যোগ করা যায়, ডিরেক্টলি যোগ করা যায়। সো আমি যখন ইকুইভ্যালেন্ট সার্কিট ক্যালকুলেশনে যাব তখন এই কনসেপ্টটা তোমার প্রয়োজন হবে, যে সিরিজে থাকলে তাকে আমি ডিরেক্টলি যোগ করে দিতে পারি। ওকে, এখন আসি প্যারালাল সার্কিট। এখানে একটা প্যারালাল সার্কিটের একটা ডেমনস্ট্রেশন দেওয়া আছে, যে একটা ব্যাটারি আছে এবং ব্যাটারি থেকে দুইটা তার নিয়ে এসে এই দুইটা তারের মাঝে হচ্ছে সমস্ত লাইটগুলো কানেক্টেড থাকে। আমি চাইলে এই লাইটগুলো এখন ইন্ডিপেন্ডেন্টলি অন অফ করতে পারবো, আমি তাকে কন্ট্রোল করতে পারবো। এটাতে একটা সুইচ লাগিয়ে দিতে পারি, এটাতে পারি, এটাতে পারি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা। এর অসুবিধা হচ্ছে তার লাগে একটু বেশি, দুইটা করে তার সবসময় টানতে হবে, দুইটা করে তার নিয়ে সমস্ত ঘরে দুইটা করে তার টানতে হবে। যেমন বাসা বাড়িতে সিঙ্গেল তার তো খুব বেশি টানো না, নর্মালি ডাবল তার তুমি টানো, তাই না? সো এখানে সুবিধা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি গ্রো করে। আরও একটা সুবিধা হচ্ছে এর ভোল্টেজ, এর অ্যাক্রোসে ভোল্টেজ সব জায়গায় সমান। যদি প্যারালাল সার্কিট হয় তাহলে তার অ্যাক্রোসে সবসময় প্রতিটা লোডের অ্যাক্রোসে ভোল্টেজ সবসময় সেম থাকে। এটাতে সুবিধা কি, প্রতিটা লোডই তার ম্যাক্সিমাম আলো দিতে পারে বা ম্যাক্সিমাম আউটপুট দিতে পারে, আলো হিসেবে ঠিক না।
সো বাসা বাড়িতে তুমি দেখতে পারো যে আমি একটা সুইচ দিলাম, এই সুইচটা দিলে অন্য লোডটার উপর কোনো ইফেক্ট পড়ে না এবং এটাও ম্যাক্সিমাম আলো দেয়, অপরটাও ম্যাক্সিমাম আলোই দেয়। এই জন্য বাসা বাড়িতে সাধারণত আমি এই প্যারালাল কানেকশনগুলো করে দিই। বাসা বাড়ির সুইচ বোর্ড নিয়ে কখনো কাজ করেছ? অভ্যাস আছে সুইচ বোর্ডে কাজ করানো? আচ্ছা, তাহলে এর বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা লোডে কারেন্ট আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু প্রতিটা লোডে ভোল্টেজ সেম থাকে। ভোল্টেজ এটা হচ্ছে প্রপার্টি। এখন এই প্যারালাল সার্কিটের ক্ষেত্রে তিনটা লোড আমি চিন্তা করলাম, এই তিনটা লোডকে যদি একটা সিঙ্গেল লোড দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে চাইতাম, যে তিনটা লোডের পরিবর্তে একটা লোড আমি যদি লাগাইতে চাই, সেক্ষেত্রে ওই লোডের মানটা কত হবে, সেটা কিভাবে ক্যালকুলেট করে? সো প্যারালাল রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করার তোমার ইয়েটা অন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করার ইয়েটা হচ্ছে 1/R আকারে ক্যালকুলেট করা। 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এটাকে তুমি লসাগু করবা, লসাগু করে গুণ করবো, R2 কে উপরে নিয়ে যাবো, সেটা যেভাবে করা যায়। যদি দুইটা রেজিস্ট্যান্স থাকে তাহলে ডিরেক্টলি মুখে মুখে করা যায়। কিভাবে করা যায়? ওইখান থেকে আসে জিনিসটা Re2 সমান R1 ইন্টু R2 প্লাস R1 প্লাস R2। যদি দুইটা থাকতো এখানে আমি লসাগু করে ফেলতাম, R1 ইন্টু R2 আমি এটাকে বাদ দিয়ে দিই, তাহলে এখানে আসতো R2 প্লাস R1, এটাকে উপরে নিয়ে যেতে হবে Re2, Re2 যদি উপরে নিয়ে যেত তাহলে এই জিনিসটাই আসবে, তাই তো? সো সিরিজ প্যারালাল করতে গিয়ে কিন্তু এই জিনিসগুলো তোমাকে হামেশাই করতে হবে এবং খুব ফ্রিকুয়েন্টলি করতে হবে। এবং দেখে মনে হচ্ছে ইজি, কিন্তু অ্যাকচুয়ালি যখন জিনিসটা করতে যাবো জিনিসটা কত ইজি মনে হবে না। এখন এই সিরিজ প্যারালালের একটা টোটাল কম্বিনেশন বা একটা টোটাল কম্বিনেশন দেওয়া আছে এখানে। তো সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ ভাগ হয়ে যায় এবং সবগুলো ভোল্টেজের যোগফল হয়ে যায় ইনপুট ভোল্টেজ। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে সব জায়গায় ভোল্টেজ সমান, V1 এর ভোল্টেজ যাও থাকবে, লোডের ভোল্টেজও সেম থাকবে। কারেন্ট হচ্ছে সিরিজ সার্কিটে সোর্স থেকে যে কারেন্টটাই আসবে সমস্ত লোডে সেই কারেন্টটাই থাকবে। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রতিটা লোডে ইন্ডিভিজুয়াল কারেন্ট পাওয়া যাবে এবং সবগুলো কারেন্টের যোগফল হবে হচ্ছে সোর্সের কারেন্টের সমান। ইকুইভ্যালেন্ট করার জন্য সিরিজ সার্কিটে আমি ডিরেক্টলি যোগ করতে পারি, আর প্যারালাল সার্কিটে 1/R2 আকারে সাজাইতে পারি। ওকে, সিরিজ সার্কিটের বড় অসুবিধা হচ্ছে যদি যে কোনো একটা লোড বার্ন আউট হয়ে যায়, কোনো ফল্ট ডিটেক্ট হয়, তাহলে টোটাল সার্কিটটা সেক্ষেত্রে আমার কাজ করবে। আর প্যারালাল সার্কিটে প্রতিটা রেজিস্ট্যান্স প্রতিটা লোডকে আমি ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করতে পারি। এগুলো ছিল সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের একটা বেসিক ডিফারেন্স। ওকে, এখন আসি এই সার্কিটগুলোতে এই যে বললাম ভোল্টেজ ড্রপ বেশি হচ্ছে বা কম হচ্ছে, এটা কোন ল দিয়ে আমি ডিফাইন করি? সেই লকে বলি হচ্ছে আমি ওহমস ল। ওহমস ল ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর লিনিয়ার এলিমেন্ট। কি বললাম? ওহমস ল ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর লিনিয়ার এলিমেন্ট। যদি এলিমেন্টটা লিনিয়ার না হয়, লিনিয়ারের সংজ্ঞা কিন্তু আমি বলে এসেছি যে সবসময় তার পরিবর্তনটা সমান হবে। যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আউটপুটে 3 দিয়ে মাল্টিপ্লাই হবে। এইরকম কন্ডিশনের ক্ষেত্রে তাদের গ্রাফটা একদমই স্ট্রেট লাইন। যদি স্ট্রেট লাইন হয় কোনো সার্কিটের এলিমেন্টের গ্রাফ, তাহলে ওইটার জন্য আমি ওহমস লটা খাটাইতে পারি, তা না হলে তুমি খাটাইতে পারবে। তুমি ডায়োডের ক্ষেত্রে ওহমস ল ফেলতে পারবে না, ডায়োডের ক্ষেত্রে ওহমস লর ইকুয়েশন ফেলতে পারবে না, কারণ ডায়োড একটা নন লিনিয়ার এলিমেন্ট। ওকে, এখন ওহমস যে কথাটা এক্সপেরিমেন্ট করে বের করছে, সে কিন্তু কোনো কিছু মানে মাথার ভিতরে আসছে যে গড দিয়ে দিছে সে চিন্তা করছে না, সে কিছু এক্সপেরিমেন্ট করছে। সে কি এক্সপেরিমেন্ট করছে? সে এক্সপেরিমেন্টের কথা আমি একটু চিন্তা করছি। সে প্রথমে একটা কন্ডাক্টরের কথা বলতে পারি, যে একটা কন্ডাক্টর নিয়েছিল যার কিছু রেজিস্ট্যান্স আছে, যার কিছু বাধা আছে। সে কি করছে? এই রেজিস্ট্যান্সটা নিয়ে একটা ডেটা শিট তৈরি করার চেষ্টা করছে। সে ডেটা শিটে কি করছে? এখানে ভোল্টেজ, এখানে কারেন্ট। ওকে, সো প্রথমে এই টার্মিনালে, এই রেজিস্ট্যান্সের দুটো টার্মিনালে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছে, সাপোজ V1 ভোল্টেজ অ্যাপ্লাই করছে। তাহলে দেখছে এই রেজিস্টার থেকে যে কারেন্টটা যাচ্ছিল সে মেজার করে দেখছে, সেই কারেন্টের মানটা সে ধরে নিয়েছে I1। এখন V1 ভোল্টেজ বাদ দিয়ে সে আবার দেখছে ভোল্টেজটা V2 নেব, কারেন্ট আবার মেজার করছে, কারেন্ট পেয়েছে I2। একইভাবে সে ভোল্টেজ V3 নিয়েছে, কারেন্ট পেয়েছে I3। একইভাবে V4 নিয়েছে, কারেন্ট পেয়েছে I4।
এরকম করে সে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে যে আমি একটা রেজিস্টরের অ্যাক্রসের ভোল্টেজকে চেঞ্জ করে তার কারেন্টটাকে মাপব, ভোল্টেজ চেঞ্জ করে কারেন্টটাকে মাপব। সে মেপে মেপে ডেটাগুলো নেওয়ার পরে সে একটা সিদ্ধান্তে পৌঁছালো, দেখুন এই ডেটার সাথে একটা মিল আছে। সে কি মিল খুঁজে পাচ্ছে? সে মিল খুঁজে পাচ্ছে যে এই V1/I1, V2/I2, V3/I3 ডট 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 এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। অর্থাৎ V1/I1 এর রেশিও V2/I2 এর রেশিওর সমান, অথবা V3/I3 এর রেশিওর সমান। মানে রেশিওটা সবসময় সে সেম পাচ্ছে। যখনই সে সেম পাচ্ছে তখন সে একটা কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা করছে যে একটা রেজিস্টরের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে তা নির্ভর করবে তার ভোল্টেজের উপরে, এবং এই কারেন্ট এবং ভোল্টেজ সবসময় প্রপোর্শনাল। সে বলতে যাচ্ছে ভোল্টেজ প্রপোর্শনাল টু কারেন্ট। একটা রেজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট এবং ভোল্টেজের সম্পর্ক হচ্ছে এটা প্রপোর্শনাল। ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, কারেন্ট বাড়লে ভোল্টেজ বাড়বে, সবসময় প্রপোর্শনালি যাবে। যেহেতু প্রপোর্শনাল হলে যদি আমি প্রপোর্শনালি কনস্ট্যান্টকে তুলে দিই, তাহলে ভি একটা কনস্ট্যান্ট নাম দিয়েছি আর আই, সো V/I এটা সবসময় হচ্ছে একটা কনস্ট্যান্ট আর দিয়ে যেটা পাচ্ছিলাম সেটাকে আর বলতে যাচ্ছি। সো ওই রেজিস্টরের মানটাই হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালু। বুঝতে গেল? সো ওহমস বলতে যাচ্ছে যে একটা রেজিস্টরের ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে তা ওই রেজিস্টরের টার্মিনালের ভোল্টেজের প্রপোর্শনাল। একটা রেজিস্টরের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে তা ওই রেজিস্টরের টার্মিনাল ভোল্টেজের প্রপোর্শনাল। বুঝতে পারলাম? V প্রপোর্শনাল I, এইটা হচ্ছে ওহমস ল। V ইকুয়াল টু I আর এটা ওহমস ল বইল। তোমার কন্ডিশন কথা থাকবে হচ্ছে V প্রপোর্শনাল I। যদি সার্কিট লিনিয়ার হয় সেই ক্ষেত্রে ওহমস বলতে যাচ্ছে যে V প্রপোর্শনাল I। যদি এই কথাটা স্যাটিসফাই করে তাহলে সেখানে ওহমস ল কাটাইতে পারে। ঠিক আছে? এবং এই গ্রাফটা, এই ডেটা শিটে তোমার ল্যাবে যে ডেটা করিয়েছি আমি, তুমি হয়তো সব বোঝো নাই, ওই ডেটাগুলো যদি তুমি গ্রাফে কারো প্লট করো তাহলে গ্রাফটা এমন হয়। সো আমি I/V যে কোনো অ্যাক্সিসে নিতে পারি, সে y অ্যাক্সিস হোক বা x অ্যাক্সিস হোক। সো আমি নিলাম এখানে V, এখানে শুরুতে কারেন্ট ভোল্টেজ ছিল না 0, ভোল্টেজও ছিল না, কারেন্টও ছিল না। ভোল্টেজ বাড়িয়েছি, একটা কারেন্ট পেয়েছি, ভোল্টেজ বাড়িয়েছি, একটা কারেন্ট পেয়েছি, ভোল্টেজ বাড়িয়েছি, কারেন্ট পেয়েছি, ভোল্টেজ বাড়িয়েছি, একটা কারেন্ট পেয়েছি। এ কিন্তু র্যান্ডমলি পিক করা, আমি আগে থেকে জানি না কিছু, ডেটাগুলো তো সেভাবেই নিছে। আমি ভোল্টেজের একটা এক্সিসে দিছি, ওয়াই এক্সিসে কারেন্ট, এক্সিসে ভোল্টেজ, ওয়াই এক্সিসে কারেন্ট, আমি ডেটাগুলো নিয়েছি। এবং নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এটা একদম স্ট্রেট লাইন হয়ে অরিজিনের সাথে মিলে গেছে, স্ট্রেট লাইন হয়ে অরিজিনের সাথে মিলে গেছে। এটা কিন্তু আমি কোনোদিন আমার মাথায় জট ছিল না, আমি জানতাম না। আমি ডেটা নিয়ে দেখছি এই কাজটা করছি। আর এই যে স্লোপ আকারে উঠছে, এই যে স্লোপ আকারে উঠছে, এই স্লোপটা হচ্ছে আর প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। বুঝাইতে পারলাম? ওহমস ল জিনিসটা মাথায় ঢুকছে কি জিনিস? এটা কিন্তু শুধু লিনিয়ার এলিমেন্টের জন্য প্রযোজ্য। সো একটা রেজিস্টরের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে তা নির্ভর করবে ওই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজের সাথে। সো দ্যাট কারেন্ট ইজ অলওয়েজ প্রপোর্শনাল টু ভোল্টেজ, এবং এটা লিনিয়ার না হলে অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে? তো সেই কথাটা ওখানে বলে দিচ্ছে, ওহমস সেই কথাটা বলে দিচ্ছে, I কারেন্ট এখন V হচ্ছে ভোল্টেজ। ঠিক আছে? এইখান থেকে সেই এক্সপেরিমেন্টটা বোঝানোর চেষ্টা করছে। এই ওহমস ল ইউজ করে, ওহমস ল এই কন্ডিশনটা ইউজ করে, V প্রপোর্শনাল টু I ইউজ করে আমি একটা রুলস দাঁড় করলাম, V ইকুয়াল টু IR। যদি এই রুলসটা আমি জানি তাহলে এই রুলস থেকে আমি কি সার্কিট থেকে কি কি বের করতে পারবো? যদি এই লটা ইউজ করি সার্কিট থেকে কি কি বের করতে পারবো? দেখো এখানে একটা লোড লাগানো আর এখানে একটা কারেন্ট আসতেছে I, তাই তো? সো এই রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ কত এখন আমি যেটি মেপে দেখতে পারি, অথবা এখন ওহমস ল ইউজ করব, V ইকুয়াল টু IR। সো এই লোড এবং এই কারেন্ট দুটাকে গুণ করলে এখানকার ভোল্টেজ পাবো সহজ হিসাব। আচ্ছা, আর কি কি বের করা যায়? সেই একটা চার্ট দেওয়া আছে যে আমি চাইলে ভোল্টেজ বের করতে পারি, অথবা I বের করতে পারি, কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে পারি। যদি লোডের এগেইনস্টে, এই লোডের এগেইনস্টে ভোল্টেজ জানতাম আর রেজিস্ট্যান্স জানতাম, তাহলে কি পরিমাণ কারেন্ট যাবে সেটা ওই ল দিয়ে বের করতে হবে। কারণ তিনটের ভিতরে যদি যে কোনো দুইটা জানা থাকে তাহলে অপরটা তো এমনিতেই নর্মালি বের হবে। সো আমি এখানে ইউজ করে ভোল্টেজ বের করতে পারি, কারেন্ট বের করতে পারি, বা রেজিস্ট্যান্সও বের করতে পারি। সো তোমরা ওটা ল্যাবে পড়েছো, তোমরা ল্যাবে কি করছো?
এখান থেকে কি পরিমাণ কারেন্ট আসছে সেটা মেজার করছো, মেজার করার পরে এই আর এগেইনস্টে কি পরিমাণ ভোল্টেজ ছিল সেটা মেজার করছো। এরপরে কি করছো, ভি কে আই দিয়ে ভাগ করে দিছো, তারপর তুমি রেজিস্ট্যান্সটা পেয়ে গেছো। এই ছোট ছোট টেকনিকগুলো কিন্তু তোমার খুবই ইম্পর্টেন্ট সার্কিট। সার্কিটের কোথাও বলা থাকবে না এখানে এই রুলসটা তুমি অ্যাপ্লাই করো, তোমাকে নিজের বুদ্ধিতে সেটা অ্যাপ্লাই করতে হবে। ওই জায়গায় তোমার অনেকগুলো রুলস শেখাবো এবং কোথাও বলে দেওয়া থাকবে না এখানে এই রুলস অ্যাপ্লাই করো। তোমার নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে ওইখানে কোন লটা অ্যাপ্লাই করলে সার্কিটটা সলভ হবে সেটা তোমার নিজের উপর নির্ভর করবে। এবং এটাই হচ্ছে তোমার দক্ষতা, সার্কিট অ্যানালাইসিসের দক্ষতা হবে এটাই, কোথায় কোন লটা অ্যাপ্লাই করতে হবে। লগুলো খুবই ইজি, যে একদম সিলি, কিন্তু এমন কোনো কিছু কিন্তু যখনই সার্কিটে যাবে এটাই তোমাকে মাথা পড়ে যাবে। ঠিক আছে, ওহমস ল দিয়ে কয়টা এক্সাম্পল দিয়ে আসলে এখানে যে মনে করো এখানে 4 অ্যাম্পিয়ারের একটা লোড আছে, ভোল্টেজ আছে 20 ভোল্ট, তাহলে কারেন্ট কত হতে পারে, কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার হতে পারে। আবার এখানে বলা হচ্ছে 20 ওহমের লোড আছে, কারেন্ট 1 অ্যাম্পিয়ার নিচ্ছে, তাহলে সোর্সের ভোল্টেজ কত, 12। জাস্ট এইগুলো ইউজ করতে। এখন সার্কিটে আমি সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট করলাম এবং সার্কিটের ওহমস ল সম্পর্কে একটা বেসিক ধারণা। এখন আসি এই সার্কিটের কানেকশনের কিছু কিছু স্পেসিফিক জায়গার নাম আছে। সার্কিটের কানেকশনের স্পেসিফিক জায়গার কিছু কিছু নাম আছে। অনেক কানেকশন দিচ্ছি, প্রতিটা কানেকশনের আলাদা আলাদা নাম আছে, হয়তো কমন নাম হতে পারে, সেগুলো কমন নাম। কোনো জায়গায় আমি জাংশন বলি, কোনো জায়গায় আমি নোড বলি, কোনো জায়গায় আমি শুধু কানেকশন বলি, জয়েন্ট বলি। তো আমার কয়েকটা জিনিস আসবে এখানে, আমার এখানে বলা হচ্ছে নোডস, ব্রাঞ্চ অ্যান্ড লুপস। সার্কিটের ভিতরে আমার কতগুলো নোড আছে, কতগুলো ব্রাঞ্চ আছে বা কতগুলো লুপ আছে, তা সার্কিট দেখা পরে আমার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে যে এই সার্কিটে এতগুলো নোড, এতগুলো ব্রাঞ্চ, এতগুলো লুপ আছে। আমি ক্যালকুলেট না করতে পারলেও আমি যেন দেখে চিনতে পারি এটা নোড না ব্রাঞ্চ, বা এটা নোড নাকি নোড না। ঠিক আছে, সো নোড হতে গেলে কী ধরনের কনসেপ্ট লাগবে আর ব্রাঞ্চ হতে গেলে কী ধরনের কনসেপ্ট লাগবে সেই জিনিসটা সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে আসি ব্রাঞ্চ। সার্কিটের প্রতিটা এলিমেন্টকে এক একটা ব্রাঞ্চ বলা হয়। সার্কিটের প্রতিটা এলিমেন্টকে এক একটা ব্রাঞ্চ বলা হয়। কিন্তু এই জিনিসটা আমার ভালো লাগে না, এই সংজ্ঞাটা আমার ভালো লাগে। আমার সংজ্ঞাটা ভালো লাগে এটা যে সার্কিটে যতগুলো ইন্ডিভিজুয়াল কারেন্টের পাথ আছে, পাথ মানে পথ, যদি 10টা ইন্ডিভিজুয়াল কারেন্টের পথ থাকে তাহলে সেটাকে একটা ব্রাঞ্চ বললে ভালো হতো আমার মনে হয়। কেন যেন আমার মনে হয় তাহলে ব্রাঞ্চকে আরো ডিফাইন করতে সুবিধা হবে। যেমন এখানে বলছে এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ এবং এটা একটা ব্রাঞ্চ। প্রতিটা এলিমেন্টকে ওরা একটা ব্রাঞ্চ বলছে এবং সে সংজ্ঞাটাও সেভাবে। এখন এই ব্রাঞ্চের ক্ষেত্রে এখানে কারেন্টটা কিন্তু সেম, কারণ এটা সিরিজ আছে। এখানে একটা কারেন্ট, এখানে একটা কারেন্ট, এখানে একটা কারেন্ট, এখানে কারেন্ট আছে 1টা 2টা 3টা 4টা, ব্রাঞ্চ 4টা হলেই ভালো। কিন্তু এদের এই সংজ্ঞা অনুযায়ী এখানে ব্রাঞ্চ হচ্ছে 1টা 2টা 3টা 4টা এবং 5টা। বুঝতে পারলাম? সো ব্রাঞ্চ হচ্ছে সার্কিটে যতগুলো নোড কানেক্টেড আছে সবগুলোকে একটা ব্রাঞ্চ বলা হয়। এখন আসি নোড কি জিনিস। নোড হচ্ছে একটা মানে জাংশন পয়েন্টের একটা নাম, এই স্পেশাল জাংশন পয়েন্ট। এই জাংশন পয়েন্টের কথা কি বলতেছেন যে 2 or more ব্রাঞ্চ যেখানে কানেক্টেড থাকে, 2 বা 2 এর অধিক ব্রাঞ্চ যেখানে কানেক্টেড সেটাকে আমি নোড বলি। যেমন চিন্তা করো এই পার্ট, এটাকে একটা নোড নাকি ব্রাঞ্চ হবে, বা এটাকে একটা নোড নাকি ব্রাঞ্চ হবে, সেটার কনসেপ্টটা তোমার এখান থেকেই গ্রো করে ফেলতে হবে। দেখো এই পয়েন্টে কারেন্ট কয় দিক থেকে আসছে, এখান দিয়ে কারেন্টটা যাচ্ছে, এখান দিয়ে কারেন্টটা যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে। তার মানে অনেকগুলো কারেন্ট এক জায়গায় এসে মিলিত হচ্ছে। কিন্তু সে বলে দিয়েছে যে 2 বা 2 এর অধিক, দুটা হতেই হবে, মাস্ট এই পয়েন্টে 2টা এমন ব্রাঞ্চ থাকতেই হবে যে 2টা কারেন্ট সেখানে মিলিত হচ্ছে। 2টা অথবা 2 এর অধিক যদি এরকম কারেন্ট মিলিত হওয়ার স্থান থাকে সেই পয়েন্টের একটা স্পেশাল নাম হচ্ছে নোড।
এবং এই নোড আইডেন্টিফাই করার পরে আমি একটা অ্যানালাইসিস করি, সেই অ্যানালাইসিসের নাম হচ্ছে নোড অ্যানালাইসিস। ওকে না? সো এইখানে যদি চিন্তা করি এই পয়েন্টের ক্ষেত্রে এখানে একটা ব্রাঞ্চ, এখানে একটা ব্রাঞ্চ, এখানে একটা ব্রাঞ্চ, এখানে একটা ব্রাঞ্চ, সো অবভিয়াসলি এটা একটা নোড, অবভিয়াসলি এটা একটা নোড। এটাকে যদি চিন্তা করি এটা নোড কিনা, এখানে একটা কারেন্ট চলাচলের পথ, এখানে একটা কারেন্ট চলাচলের পথ, এখানে একটা এবং এখানে একটা, সো চারটা আছে। আমার দুইটা হলেই যেখানে চলে সেখানে চারটা আছে, সো অবভিয়াসলি ইটস এ নোড। এই পয়েন্টের কথা চিন্তা করি, এখানে একটা কারেন্ট আছে, এখানে কি আলাদা কারেন্ট আছে, এখানে যে কারেন্ট আছে এখানে কি আলাদা কারেন্ট আছে, একই কারেন্ট, কারণ এটা সিরিজ সার্কিট। সো এই পয়েন্টটা কখনোই একটা নোড হবে, এ পয়েন্টটা কখনোই একটা নোড হবে, বি পয়েন্ট এবং সি পয়েন্ট একটা নোড। নোডের কনসেপ্ট কি বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে এখন বুঝতে হবে এই সার্কিটে কয়টা নোড আছে। দুইটা তোমাকে যদি নোড চেক করতে হয় তাহলে প্রতিটা জাংশন পয়েন্টেই চেক করতে হবে, চারটা, টোটাল চারটা, আমরা চেক করি। সো আমার জাংশন পয়েন্ট, এখানে একটা জাংশন পয়েন্ট আছে, দুটো পয়েন্টকে অ্যাড করছি তো, জাংশন পয়েন্টে আরও আলাদা সংখ্যা আছে, 3 বা 3-এর অধিক যদি থাকে সেটাকে জাংশন পয়েন্ট বলে, ওটা আমার শুনতে ভালো লাগে, দুটো এক জায়গায় জড়ো করে দিচ্ছি এই জাংশন। সো এই পয়েন্টটাকে যদি আমি বলি এই পয়েন্টটা নোড কি নোড না, কেন নোড না? কারেন্ট একই ফ্লো, সেটা নোড। এই পয়েন্টটা যদি চিন্তা করি একটা, দুইটা, তিনটা কারেন্ট চলাচলের পথ ছিল, সো ইটস এ নোড। 2 বা 2-এর অধিক হয়ে গেছে, এটাও ইটস এ নোড। এইটা নোড না, হবে না, কারণ কারেন্ট একই পথ দিয়ে চলছে। এই নিচের দিকে এসে এই টোটালটা একটা জিনিস চিন্তা করো, এই একটা পয়েন্ট কিন্তু একটা নোড না, এই গোটাটা মিলে একটা নোড, কারণ কি এটা শর্ট পাথ, এই পয়েন্টের এখানে থাকাও যায়, এখানে থাকাও যায়। ওকে, আমি ক্লাসে যাব, দেখো এটা হচ্ছে শর্ট পাথ, যেখানেই শর্ট পাথ থাকবে তুমি ধরে নিবে ওই গোটা জায়গাটা হচ্ছে এক, তাহলে তুমি এই পয়েন্টের এখানে ধরলে যে ভোল্টেজ পাবে এখানে ধরলেও সেম ভোল্টেজ পাবে, এর যে কোনো পয়েন্টে ধর না কেন ভোল্টেজটা সেমই থাকবে। সো এই গোটা জায়গাটা হচ্ছে এক, সো এই গোটা জায়গাটা মিলে হচ্ছে আমার একটা নোড, ঠিক আছে? এটাও চিন্তা করো, এখান থেকে এই পর্যন্ত শর্ট করে দেওয়া আছে, তার মানে এখানে যে ভোল্টেজ আছে এখানেও সেম ভোল্টেজ আছে, যারা সেম পোটেনশিয়ালে থাকে ধরে নিব তারা হচ্ছে শর্ট করে দেওয়া আছে আপাতত এখানকার জন্য, অন্য কোথাও আলাদা সিচুয়েশন আসতে পারে। তো এইখানটা যদি শর্ট করে এরকম দেওয়া থাকে এই সমস্ত জায়গায় ভোল্টেজ সমান, বোঝা গেল? নোড এবং ব্রাঞ্চের পার্থক্যটা আমি পাই। এখন আসি লুপ। লুপ কি জিনিস? লুপ হচ্ছে সার্কিটের যে জায়গা থেকে সমস্ত সার্কিট ঘুরে যদি ওই জায়গায় ফেরত আসতে পারি সেটা একটা লুপ। তো এই সার্কিটের কথা চিন্তা করলে একটাই লুপ আছে, লুপ একটাই আছে। এইখান থেকে ঘুরে আমি যদি ওই পয়েন্টে ফেরত আসি তাহলে লুপ কমপ্লিট হয়ে যাবে। এই লুপের কনসেপ্টটা কোথায় লাগবে? কেভিএল আছে, কারশফস ভোল্টেজ ল, এই কারশফস ভোল্টেজ ল আমার ওইখানে কাজে লাগবে লুপের কনসেপ্ট। কারণ একটা লুপের ভিতর যদি ভোল্টেজকে অ্যালজেব্রিক সাম করি তাহলে ভোল্টেজ হবে 0, কেভিএল তো সেটাই বলে, তাই না? এই সার্কিটের ক্ষেত্রে নোড আছে কয়টা? পাশের নামে তিনটা। সো এই টোটাল জায়গাটা নিয়ে হবে একটা নোড, এটা একটা নোড এবং এটা একটা, তিনটা নোড আছে। গুড। সো নোড, লুপ এবং ব্রাঞ্চের কনসেপ্টে একটু বোঝা গেল যে জিনিসটা। এখন আসি এই নোড, লুপ এবং ব্রাঞ্চের যে লগুলো অ্যাপ্লাই করে সেই লগুলো সম্পর্কে। কত সময় আছে আমাদের? শেষ 15 মিনিট আছে। 15 মিনিট আছে, একটু যাওয়া লাগবে। হ্যাঁ, এইরকম আছে।
এখন প্রথমেই যে লটা আসতেছে সেটাকে হচ্ছে কারশফস ভোল্টেজ ল, যেটাকে সংক্ষিপ্ত বলা হয় কেভিএল। কেভিএল কি বলতে যাচ্ছে? কেভিএল বলার চেষ্টা করছে যদি আমার এমন একটা সার্কিট থাকে, যে সিরিজ সার্কিট হোক, প্যারালাল সার্কিট হোক, যেখানে যাবে না, লুপ যদি থাকে, সার্কিটে যদি একটা লুপ থাকে, তাহলে একটা সম্পূর্ণ লুপ ঘুরে আসলে এবং ঘুরে আসার পথে সমস্ত ভোল্টেজকে যদি আমি যোগ করি, কিভাবে যোগ করি ওখানে বলে দেওয়া হচ্ছে, ওখানে কিভাবে যোগ করতে হবে। ওকে, সে বলে দিচ্ছে যে এই সমস্ত ভোল্টেজের সাইন নিয়ে যদি যোগ করি তাহলে টোটাল সার্কিটের ভোল্টেজ হবে জিরো। টোটাল সার্কিটের ভোল্টেজ হবে জিরো। যদি চিন্তা করি এটা সাপ্লাই আর এগুলো লোড, তার মানে এই ক্লাসের তো কোনটা একটু সমস্যা ডিস্ট্রাক্ট করে দেয়। হ্যাঁ, সো এই সার্কিটের ক্ষেত্রে কেভিএল বলতে যাচ্ছে যতগুলো ভোল্টেজ আছে তার অ্যালজেব্রিক সাম যদি করি তাহলে ভোল্টেজটা হয়ে যাবে আমার জিরো। এবং ভোল্টেজের সাইন দেয়া থাকে, যদি সাইন দেয়া না থাকে ইন্ডাক্টর তুমি সাইন দিয়ে দিবে, যে সাইন দিবে ওই সাইন আর পরিবর্তন করবে না। কেভিএল অ্যাপ্লাই করার সময় তুমি যে সাইনটা অ্যাপ্লাই করবে ওই সাইনটা থ্রু দ্য সার্কিট তোমাকে নিয়ে যেতে হবে। একবার দেওয়ার পরে সাইন চেঞ্জ করা যাবে না। এখানে যেমন দিয়ে দিচ্ছে, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এটাকে তোমার নিয়ে যেতে হবে, কন্টিনিউ করতে হবে। সো আমি চিন্তা করি এইখানটা থেকে শুরু করবো, যে কোনো পয়েন্ট থেকে শুরু করা যায় ভোল্টেজ যোগ করা। আমি এই পয়েন্ট থেকে শুরু করতে পারি, আমি এই পয়েন্ট থেকে শুরু করতে পারি, আমি এই পয়েন্ট থেকে শুরু করতে পারি। কিন্তু মনে রাখো যে কোনো একটা এলিমেন্টের ভোল্টেজ যোগ করা হয়ে গেলে এটা মাইনাস দিয়ে যোগ করলাম, উপরে উঠে প্লাস দিয়ে যোগ করার দরকার নেই। এটার ক্ষেত্রে প্লাস দিয়ে যোগ করলাম, মাইনাস এসে আর কিছু করার দরকার নেই। মানে একটা এলিমেন্টের জন্য একটাই সাইন দিতে পারবে না। এইটার ক্ষেত্রে যদি মাইনাস দিয়ে ঢুকি, কেভিএল অ্যাপ্লাই করার সময় মাইনাস দিয়ে ঢুকলে মাইনাস লিখবো, প্লাস দিয়ে ঢুকলে প্লাস লিখবো। যদি উল্টা কিছু করো, মাইনাস দিয়ে ঢুকলে প্লাস লিখলে, প্লাস দিয়ে ঢুকলে মাইনাস লিখতে হবে না। সো আমি এখান থেকে শুরু করি ভোল্টেজকে যোগ করা। এখান থেকে যদি যোগ করি তাহলে মাইনাস ভি অন প্লাস ভি টু প্লাস ভি টু প্লাস ভি থ্রি মাইনাস ভি ফোর প্লাস ভি ফাইভ ইকুয়াল টু জিরো। কেভিএল এই কথাটাই একদম ইজি, একদম ইজি, ডান। সেটা ছিল কারশফস ভোল্টেজ ল। আগামী ক্লাসে আমি কারশফস কারেন্ট ল এবং কিছু অ্যাপ্লিকেশন কীভাবে সার্কিটকে সলভ করা যায় এগুলো ইউজ করে সেগুলো দেখাবো। তোমাকে কিন্তু পড়ে আসতে হবে। এখন থেকে মানে অ্যানালাইসিস শুরু হয়ে গেল মানে কি, এরপরে যা কিছু আসবে তা কিন্তু প্রতিদিন অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু পারা যাবে। আর জিকে হচ্ছে শরীরটা খারাপ করলে স্যার আজকে আসতে হবে। আমি কল দিতে বলছিলাম। আচ্ছা আচ্ছা।